আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, জুনিয়র ডাক্তাররা ফের পূর্ণ বিরতিতে চলে গেলেন। ফের অনির্দিষ্টকালীন পূর্ণ কর্মবিরতির কথা তারা কিন্তু ঘোষণা করে দিলেন এবং তার পাশাপাশি তাদের যে 5 দফা দাবি, আগের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি বেড়ে দ্বিগুণ করে দিয়েছেন তারা। অর্থাৎ এবার কিন্তু তারা তাদের যে পূর্ণ কর্মবিরতি, সেই কর্মবিরতির দাবি বাড়িয়ে 10 দফা করে দিয়েছেন। আর সেই 10 দফা দাবিতে এমন এমন বিষয় রয়েছে যেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও অত সহজে মেনে নিতে পারবেন না। মেনে নিতে গেলে তাকে পুরোপুরিভাবে স্বাস্থ্য ব্যবস্থায় তৃণমূলের যে সংগঠন, সেই সংগঠনটাই ভেঙে ফেলতে হবে, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অর্থাৎ মোদ্দা কথায়, গতকাল সুপ্রিম কোর্টে শুনানির পর জুনিয়র ডাক্তারদের 8 ঘন্টার জিবি বৈঠকের পর, অর্থাৎ জেনারেল বডির বৈঠকের পর যে সিদ্ধান্তটা জুনিয়র ডাক্তাররা পুজোর ঠিক মুখে ঘোষণা করলেন, তাতে বলতেই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো এবার রীতিমতো মাটি হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে উৎসবের ডাক দিয়েছিলেন, বলেছিলেন যে অনেক কিছু হলো, অনেক প্রতিবাদ হলো, এবার উৎসবে ফিরুন। আর সেই রকমই কিন্তু একটা রণকৌশল তৃণমূলের তরফে, তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নিতে দেখা গিয়েছিল যে সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তাররা কিছুটা চাপে পড়ে গেছেন। সুপ্রিম কোর্ট একেবারে তাদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে বসে রয়েছে। আর উল্টো দিকে তৃণমূল এই যে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি তুলে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য যত রকমের বুদ্ধি, সমস্ত বুদ্ধি কিন্তু খাটানো শুরু করে দিয়েছিল। এবং শুধুমাত্র বুদ্ধি খাটানোই নয়, যেটা দেখা গিয়েছিল যে তৃণমূলের নেতারা, তৃণমূলের বিভিন্ন বিধায়করা তারা ডাক্তারদের হুঁশিয়ারিও দিতে শুরু করেছিলেন। আর এই অবস্থায় দাঁড়িয়ে যখন সুপ্রিম কোর্টে গতকাল ফের শুনানি হলো, আর সেই শুনানিতে যখন কপিল সিব্বল ময়দান থেকে বাইরে থাকলেন, ডুব মারলেন, কপিল সিব্বলকে যখন সুপ্রিম কোর্টের রাজ্যের হয়ে সওয়াল করতে দেখা গেল না, তখনই কিন্তু বন্ধুরা আমরা যেটা প্রশ্ন তুলেছিলাম যে রাজ্যের কিন্তু এবার কঠিন পরিস্থিতি হবে, আর সেটাই কিন্তু দেখা গেল। সুপ্রিম কোর্টে গতকাল রাজ্যের হয়ে যে আইনজীবী লড়াইটা করেছেন কিংবা যে কৌশলী বক্তব্যগুলো তুলে ধরেছেন, তাতে সুপ্রিম কোর্ট যে কথাগুলো, যে ধ্যাতানিগুলো রাজ্য সরকারকে দিয়েছে, আর সেই ধ্যাতানির পর জুনিয়র ডাক্তাররা যখন জিবি বৈঠকে বসলেন, প্রায় 8 ঘন্টা মানে সারা রাত ধরে তারা জেনারেল বডির যে বৈঠক করলেন, সেই বৈঠকে কিন্তু তারা স্পষ্ট বুঝে নিলেন যে সুপ্রিম কোর্ট কোন জায়গাটাতে রাজ্যকে একেবারে ক্যাক করে টুটি চিপে ধরেছে। আর সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের এই যে স্বীকারোক্তি যে ডাক্তারদের নিরাপত্তার জন্য এখনো তেমন কিছুই করা হয়নি, মাত্র 26%, 38% কাজ হয়েছে, মানে 50%ও কাজ হয়নি, তখন কিন্তু জুনিয়র ডাক্তাররা বুঝে গেলেন যে তাদের পাল্টা চাল দেওয়ার সময় কিন্তু চলে এসছে। যেভাবে হুমায়ুন কবিরের মতো তৃণমূলের বিধায়করা ডাক্তারদের পাল্টা হুঁশিয়ারি দিয়ে, হুমকি দিয়ে, বিনা চিকিৎসায় রোগী মরছে বলে ডাক্তারদের উপর দায় চাপিয়ে দিয়ে পাল্টা খেলার চেষ্টা করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তাররা কিন্তু এবার পাল্টা ছোবলটা মেরে দিল। পাল্টা ছোবলটা কিন্তু ডাক্তাররা এবার রাজ্য সরকারকে দিয়ে দিল, বুঝিয়ে দিল যে তারা কিন্তু পিছু হটেনি। তৃণমূলের নেতাদের ঢপের হুঁশিয়ারিতে তারা কিন্তু মোটেও ভয় পায়নি। অথচ খেয়াল করুন যে তৃণমূল কিন্তু বেশ ভেবে বসেছিল যে জুনিয়র ডাক্তারদের একেবারে সাইড করে দেওয়া গেছে, তাদের একেবারে ল্যাজ কেটে দেওয়া গেছে। এবং ল্যাজ কেটে দেওয়ার পরেও কিন্তু তৃণমূলের নেতারা চুপ করে বসে থাকেননি, বরং জুনিয়র ডাক্তারদের, মানে যারা আন্দোলন করেছেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদ করেছেন, ডাক্তারদের নিরাপত্তা সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই ডাক্তারদের নানাভাবে থ্রেট দেওয়ার পাশাপাশি, হুমকি হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে পাল্টা এমন অভিযোগও করা হয়েছে, এমন সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়েছে যে ওই যে নির্যাতিতা জুনিয়র ডাক্তার, তার যে ময়না তদন্ত, সেই ময়না তদন্ত কেন আরজি করে হয়েছিল,
তাতে জুনিয়র ডাক্তারদের কি ভূমিকা ছিল? জুনিয়র ডাক্তারদের ইচ্ছে অনুসারেই যে আরজি করে ওই নির্যাতিতার দেহর ময়নাতদন্ত করা হয়েছিল, এই সব তথ্য সোশ্যাল মিডিয়ায় দিয়ে কুণাল ঘোষরা চাইছিলেন যে এই যে প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা তাদেরকে একেবারে কোণঠাসা করে দিতে, তাদেরকে এমন কোণে ঠেলে দিতে যাতে তারা দ্বিতীয়বার ফোঁস না করতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টের শুনানির পর হয়ে গেল ঠিক তার উল্টো। আর উল্টো হয়ে ব্যাপারটা শুধু উল্টোই হলো না, যেটা দেখা গেল যে জুনিয়র ডাক্তাররা 5 দফা দাবির বদলে এবার 10 দফা দাবি জানিয়ে বসলেন। আর এই 10 দফা দাবি জানাতে গিয়ে তারা ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। এরপর তারিখ এলো, শুনানি পিছিয়ে গেল, সময় পিছিয়ে গেল, শুনানির দৈর্ঘ্য কমে গেল। বিচারের এই দীর্ঘসূত্রিতায় আমরা হতাশ এবং ক্ষুব্ধ। আমরা জানতে চেয়েছিলাম হাসপাতালে স্বাস্থ্যকর্মী, রোগীর পরিবারের নিরাপত্তার জন্য সরকারের কাছে আদৌ কোনো সদুত্তর আছে কি? 5 দফা দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে মুখোমুখি আলোচনায় বসেছি। তার সাথে 26/9 তারিখে অপূর্ণ দাবিগুলিকে জানিয়ে এবং 29/9 তারিখে সরকারের লিখিত ডাইরেক্টিভগুলি দ্রুত লাগু করার দাবি জানিয়ে মুখ্য সচিবকে 2 বার ইমেল করেছিলাম। সিসিটিভি, পুলিশ নিয়োগ ইত্যাদি আমাদের সুরক্ষার প্রাথমিক ধাপগুলিই হোক, কিংবা রোগী পরিষেবা উন্নত করার জন্য কেন্দ্রীয় রেফারেল সিস্টেম, বেড ভ্যাকেন্সি মনিটর, স্বাস্থ্যকর্মী নিয়োগ, কোথাওই প্রায় কোনো রকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি, আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য, যাতে রোগীরাও পরিষেবা পান আর ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য এক ভয়মুক্ত সুরক্ষিত কর্মস্থল সুনিশ্চিত হয়। অথচ বাস্তবে তার অগ্রগতির জন্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনো। একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনো। এর সাথে রাজ্যের প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজ থেকে ভয়ের রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে। আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা ছাড়া প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই। অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। 1. দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। 2. স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। 3. অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। 4. প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। 5. অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। 6. হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7. হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 8. প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে।